আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি আরমান আলী। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবানকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব করেছে রাশিয়ার বিভিন্ন মন্ত্রণালয়। এরপরই তালেবান সরকারের একটি প্রতিনিধি দল ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের বৈঠকে অংশ নিতে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছে। 2022 সালে প্রথম সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে যায় তালেবান প্রতিনিধি দল। তখন এ নিয়ে কেবল রাশিয়া নয়, পুরো বিশ্বেই অনেক আলোচনা হয়েছিল। রাশিয়ার পররাষ্ট্র ও বিচার মন্ত্রণালয়ের নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানকে বাদ দেওয়ার প্রস্তাব দেওয়ায় এবারের সফর আবার আলোচনায় উঠে এসেছে। তালেবান ও আফগানিস্তানের বর্তমান নেতৃত্বের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য এই পদক্ষেপটি প্রয়োজনীয় ছিল বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আফগানিস্তান অ্যানালাইসিস নেটওয়ার্কের সহ প্রতিষ্ঠাতা টমাস রুটিশ ক্রেমলিনের সাম্প্রতিক পদক্ষেপকে ধাপে ধাপে এগোনোর কৌশল হিসেবে ব্যাখ্যা করেছেন। তিনি মনে করেন, এর মাধ্যমে তালেবানকে স্বীকৃতি দেওয়ার দিকে অগ্রসর হচ্ছে রাশিয়া। 2015 সাল থেকে তালেবানের সঙ্গে অনানুষ্ঠানিক সম্পর্ক রেখেছে মস্কো। সংগঠনটির কাছে রাশিয়া অতীতে অস্ত্র সরবরাহ করেছে বলেও সন্দেহ করা হয়। 2021 সালের আগস্টে তেমন কোনো প্রতিরোধ ছাড়াই আফগান সরকারকে হটিয়ে ক্ষমতা দখলে নেয় তালেবান। এর 6 মাস পর তালেবান ও রাশিয়া আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে। 2023 সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানের নাম সরিয়ে দেয় কাজাখস্তান। বিশেষজ্ঞরা মনে করেন, রাশিয়া অর্থনৈতিক ফোরামে একই পথ অনুসরণ করতে পারে। কাউন্টার এক্সট্রিমিজম প্রজেক্ট এর মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ হান্স জ্যাকব সিডলার মনে করেন, তালেবানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য রাশিয়া খুব হিসাব করে এগোচ্ছে এবং এর ঝুঁকিও বিবেচনায় রাখছে বলে মনে করেন এই কূটনীতি বিশেষজ্ঞ। সেন্ট পিটার্সবার্গের ফোরামে এবার এমন সব তালেবান প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে যাদের বিরুদ্ধে জাতিসংঘের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা নেই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে জেতার জন্য তার দেশকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে হবে না। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের বৈঠকের প্ল্যানারি সেশনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। রাশিয়া ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে এমন আশঙ্কার বিপরীতেই এই মন্তব্যের মাধ্যমে বিষয়টির তীব্র বিরোধিতা করলেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশনে মডারেটর ও প্রভাবশালী রাশিয়ান বিশ্লেষক সের্গেই কারাগানভ পুতিনের কাছে জানতে চান, ইউক্রেন ইস্যুতে পশ্চিমা বিশ্বের দিকে পারমাণবিক অস্ত্র ত্যাগ করা উচিত কিনা। জবাবে পুতিন বলেন, পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে হবে এমন শর্ত তিনি দেখেন না। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, একটি ব্যতিক্রমী ক্ষেত্রে পারমাণবিক অস্ত্রের ব্যবহার করা সম্ভব, যেমন দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার জন্য হুমকি তৈরি হলে। তবে আমি মনে করি না এ ধরনের শর্ত উপস্থিত হয়েছে, তাই এমন কোনো পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই। এর আগে সেন্ট পিটার্সবার্গে পুতিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রায় একই ধরনের কথা বলেছিলেন। গত বুধবার পুতিন বলেছিলেন, রাশিয়ার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পিছপা হবে না দেশটি। পশ্চিমা বিশ্বকে ইঙ্গিত করে এমন হুঁশিয়ারি দেন তিনি। সেদিন সংবাদ সম্মেলনে ইউক্রেনে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করলে পুতিন জানান, এটি প্রশ্নাতীত নয়। প্রয়োজনে রাশিয়া বিষয়টি বিবেচনা করবে। রাশিয়ার 2020 সালের নিউক্লিয়ার ডকট্রিনের প্রতি ইঙ্গিত করে পুতিন বলেন, কিছু কারণে পশ্চিমারা বিশ্বাস করেন যে রাশিয়া কখনোই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। গাজা উপত্যকায় নুসেইরাত উদ্বাস্তু শিবিরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 2 শতাধিক ফিলিস্তিনি। গাজার হামাস নিয়ন্ত্রিত প্রশাসন জানিয়েছে, শনিবারের হামলায় 210 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে, নুসেইরাত উদ্বাস্তু শিবিরের শহীদদের সংখ্যা 210-এ পৌঁছেছে। আহত হয়েছে 4 শতাধিক মানুষ। আল মাইদিনের খবরে বলা হয়েছে, শনিবারের নুসেইরাত ক্যাম্পের হৃদয় বিদারক ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। সেখানে ইসরায়েলি বাহিনী নির্বিচারে বোমা হামলা চালিয়েছে। অনেক শহীদদের লাশ টুকরো টুকরো হয়ে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। শনিবার মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে বিমান হামলার মাধ্যমে অভিযান শুরু করে দখলদার সেনারা। আল মাইদিনের প্রতিনিধি জানিয়েছে, কয়েক ডজন ইসরায়েলি মিসাইল ছোড়া হয় ক্যাম্পটি লক্ষ্য করে। আহত ও নিহতদের আল আকসা হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই শিশু ও নারী। গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ায় কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ছিল না। ব্যক্তিগত যানবাহনে করে কাউকে কোলে করে নিয়ে আবার কাউকে ঠেলাগাড়িতে হাসপাতালে পাঠানো হয়েছে। বিমান হামলার পর ইসরায়েলের সামরিক বাহিনীর একটি স্পেশাল ফোর্স শরণার্থী শিবিরে প্রবেশ করে। এ সময় প্রতিরোধ যোদ্ধাদের সাথে তাদের প্রচণ্ড সংঘর্ষ হয়েছে। প্যালেস্টাইন ক্রনিকলের খবরে বলা হয়েছে, এদিন বিভিন্ন দিক থেকে নুসিরাত শরণার্থী শিবিরে প্রবেশ করে ইসরায়েলি স্পেশাল ফোর্স। এমনকি সমুদ্রপথেও তাদের একটি গ্রুপ আসে ওই এলাকায়।
মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস নিউজের খবরে বলা হয়েছে, ওই হামলায় মার্কিন সামরিক বাহিনীর একটি দলও অংশ নিয়েছে ইসরায়েলি সেনাদের সাথে। নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, বেলা 11:30টার দিকে নুসেরাত শরণার্থী শিবির এলাকায় ইসরায়েলি বাহিনী প্রবেশ করে। এ সময় তারা দুটি ভবন থেকে 4 জিম্মিকে উদ্ধার করে। পরে তাদের ইসরায়েলে ফিরিয়ে নেওয়া হয়। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, শনিবার ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন জিম্মির মৃত্যু হয়েছে। নুসেরাত ক্যাম্পে ইসরায়েলি হামলার পর এক ভিডিও বার্তা তিনি বলেন, ভয়াবহ গণহত্যা ঘটিয়ে শত্রুরা কয়েক জিম্মিকে মুক্ত করতে পারলেও তাদের হামলায় আরও বেশ কয়েকজন জিম্মির মৃত্যু হয়েছে। এই মুখপাত্র বলেন, এই অভিযান অন্য জিম্মিদের জীবন হুমকির মুখে ফেলবে, তাদের জীবন ও পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। গাজা উপত্যকায় প্রতিরোধ যুদ্ধের 246তম দিন ছিল শনিবার। এদিন উপত্যকার বিভিন্ন এলাকায় দখলদার সেনাদের উপর হামলা চালিয়েছে যোদ্ধারা। এসব হামলায় বেশ কিছু ইসরায়েলি সেনা সদস্যদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হামাস ও ইসলামিক জিহাদ। ইসরায়েলি কর্তৃপক্ষ একজন অফিসারের মৃত্যুর কথা স্বীকার করেছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস তাদের বিবৃতিতে বলেছে, নুসেইরাত ক্যাম্প এলাকায় আবু আলী মোস্তফা ব্রিগেডসের সাথে মিলে ইসরায়েলি বাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার লক্ষ্য করে SAM-7 মিসাইল ছুড়েছে তারা। গাজা সিটিতে ইহুদিবাদীদের একটি বাহিনীকে লক্ষ্য করে অ্যান্টি পার্সোনাল রাদিয়া বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। একটি বাড়িতে দখলদার সেনারা প্রবেশ করার পর সেখানে ওই বিস্ফোরণ ঘটানো হয়। হামলায় সেনাদের সবাই নিহত কিংবা আহত হয়েছে। ঘটনার পরপরই হতাহত সেনাদের ফিরিয়ে নিতে সেখানে ইসরায়েলি সামরিক হেলিকপ্টার আসতে দেখা যায়। একই শহরে শনিবার ট্যান্ডম শেল দিয়ে ইসরায়েলি বাহিনীর দুটি D9 মিলিটারি বুলডোজারের উপর হামলা চালায় আল কাসামের যোদ্ধারা। দক্ষিণ গাজার রাফা শহরে এদিন ইসরায়েলি বাহিনীর ইঞ্জিনিয়ারিং ইউনিটের একটি দলের উপর আগে থেকে পেতে রাখা মাইন বিস্ফোরণ ঘটিয়েছে যোদ্ধারা। হামলায় বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছে বলে জানিয়েছে আল কাসাম। রাফা শহরের পূর্ব দিকে একটি ইসরায়েলি অ্যাপাচি হেলিকপ্টার লক্ষ্য করে SAM-7 মিসাইল ছোড়া হয়েছে। একই শহরের আল আওদা গোল চত্বরের কাছে একটি মার্কাভা ট্যাঙ্কের উপর আল ইয়াসিন 105 রকেট দিয়ে হামলা চালানো হয়। উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস জানিয়েছে, মধ্য গাজার দেইল আল বালা শহরে দখলদার বাহিনীর সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়েছে তাদের যোদ্ধারা। রাফা শহরের আল সৌদি এলাকায় একটি বাড়িতে প্রবেশ করা সেনাদের উপর মেশিন গান ও এন্টি ফোর্টিফিকেশন TBG শেল দিয়ে হামলা চালানো হয়েছে। হামলায় দলটির সেনা সদস্যরা নিশ্চিতভাবে নিহত ও আহত হয়েছে। আল হুদা মসজিদের কাছে RPG শেল দিয়ে একটি মার্কাভা 4 ট্যাঙ্কের উপর হামলা চালিয়েছে আল কুদসের যোদ্ধারা। আল সৌদি এলাকায় জাতিসংঘ ত্রাণ সংস্থার দপ্তরের কাছে একটি ইসরায়েলি সাজোয়া যানের উপর ট্যান্ডম শেলের হামলা চালিয়েছে একদল যোদ্ধা। এছাড়া এদিন ইসরায়েলের কিচুফিম সামরিক ঘাঁটির উপর রকেট হামলা চালিয়েছে এই সংগঠনটি। শনিবার গাজায় এক ইসরায়েলি অফিসারের মৃত্যু হয়েছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, নুসেরাত ক্যাম্পে হামলা চালাতে গিয়ে প্রতিরোধ যোদ্ধাদের হামলায় নিহত ওই কর্মকর্তা ইসরায়েলি পুলিশের চিফ ইন্সপেক্টর ছিলেন। স্পেশাল ফোর্সের সদস্য হিসেবে তিনি ওই হামলায় অংশ নেন। ইসরায়েল তাদের ইচ্ছা হামাসের ওপর চাপিয়ে দিতে পারবে না এবং ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত হবে না, এমন কোনো চুক্তিও মানা হবে না বলে ঘোষণা দিয়েছেন হামাসের পলিটিক্যাল ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া। শনিবার মধ্য গাজার নুসেরাত শরণার্থী ক্যাম্পে গণহত্যা চালায় ইসরায়েল। তাদের হামলায় সেখানে একই দিনে 210 জনের মৃত্যু হয়েছে। মূলত 4 জিম্মিকে ছাড়িয়ে নিতে নুসেরাতে তারা ব্যাপক হামলা চালায়। এমন বর্বরোচিত হামলার পরই দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইসমাইল হানিয়া। এ ব্যাপারে এক বিবৃতিতে তিনি বলেছেন, আমাদের সাধারণ মানুষ আত্মসমর্পণ করবে না এবং এই অপরাধী শত্রুদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে। হানিয়া বলেন, যদি ইসরায়েলি দখলদাররা মনে করেন তারা তাদের ইচ্ছা আমাদের উপর জোরপূর্বক চাপিয়ে দিতে পারবে, তাহলে তারা বিভ্রান্তিতে আছে। ব্যাপক হামলা চালিয়ে তারা জিম্মিকে ছাড়িয়ে নিতে পারলেও এটিকে ইসরায়েলের জন্য একটি পরাজয় হিসেবে অভিহিত করেছেন হামাসের সিনিয়র নেতা সামি আবু জুহুরি। তিনি বলেছেন, 9 মাসের যুদ্ধের পর 4 জিম্মিকে ফিরে পাওয়া একটি পরাজয়, এটি কোনো অর্জন না। এদিকে নুসেরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি গণহত্যার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। অধিবেশন ডেকে গণহত্যার বিষয়ে আলোচনার দাবি তুলেছেন তিনি। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আরব ও আন্তর্জাতিক বিশ্বের নেতাদের সাথে এ ঘটনার বিষয়ে নিবিড় যোগাযোগ রাখছেন এবং তিনি নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন। গাজায় মানবিক দুর্যোগ এড়াতে দ্রুত আন্তর্জাতিক হস্তক্ষেপও চেয়েছেন তিনি। শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন তুরস্ক, মিশর ও জর্ডান।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, এই গণহত্যার জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহি করা হবে। মিশর ও জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক বিবৃতিতে এই হামলার নিন্দা জানিয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।